उलझने बढ़ती गई, मैं झेलता रहा। वक्त ने मैदान में उतारा, मैं खेलता रहा। लोग कहने लगे तू पागल हो जाएगा, मैं सुनता रहा। लोगों को बातों को मन में दबाए अपने सपने बुनता रहा। लेकिन कैसे बताऊँ इन लोगों को कि जब वक्त बदलेगा मैं नहीं, मेरा किस्मत बदलेगा। फिर ये पागल लोगों को नहीं, पूरा इतिहास बदलेगा। দোস্ত, নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো, শুধু নিজের স্বপ্ন বুনতে থাকো। লোকে কী বললো তা কানে না নিয়ে যদি লোক পাগল বলে তো জানবে ঠিক পথেই চলছো। শুধু কিছু দিনের অপেক্ষা মাত্র। জয় হিন্দ দোস্ত, ডিফেন্স ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সংবিধানের। তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভারতীয় সংবিধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে অনেক প্রশ্ন থাকে, তাই আজ সংবিধানের ক্লাস নিয়ে চলে এসেছি। আর সংবিধানকে ভালোভাবে বোঝার জন্য দরকার তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে ভালোভাবে বোঝার। সংবিধানের এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড না জানলে সংবিধানটা ভালোভাবে বোঝা সম্ভব হবে না। যেমন কেন্দ্রীয়করণের শুরু কোথা থেকে হয়েছে, সিভিল সার্ভিসের উৎপত্তি কোথা থেকে, সংবিধানের প্রয়োজনীয়তা কী, বিধান পরিষদের গঠন, আরও অনেক কিছু। তাই শুধু মুখস্থ নয়, ভালোভাবে বুঝতে হবে। ক্লাস শুরু করার আগে তোমাদের বলবো যে খাতা পেন নিয়ে বসে যাও, কারণ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো নোট করে নেবে, যা কোনো একটি বই থেকে পাবে না। যে কোনো একটি বই থেকে এটা পাবে না তোমরা। তাই ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তাদের এই ভিডিওটি শেয়ার করে দাও যাদের এটা প্রয়োজন, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভারতে প্রথম ব্রিটিশ আগমন হয় 1599 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম ব্রিটিশ আগমন করেন কে আসেন? জন মিল্ডেন হল। জন মিল্ডেন হল ভারতে প্রথম আসেন, যিনি ব্রিটিশ ছিলেন 1599 খ্রিস্টাব্দে। লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় 31শে ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে। 31শে ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে, বাণিজ্য করতে এসেছিল মহারানী ভিক্টোরিয়া সনদ দ্বারা। মহারানী ভিক্টোরিয়া সনদ দ্বারা 24শে আগস্ট 1608 সালে 24শে আগস্ট 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে উত্তম আশা অন্তরীপ হয়ে এসেছিল। এটা পরীক্ষা অনেকবার দিয়েছে, উত্তম আশা অন্তরীপ। এবং 24শে আগস্ট 1608 খ্রিস্টাব্দে কে এসেছিল? ক্যাপ্টেন হকিন্স। কার সময় এসেছিল? জাহাঙ্গীরের দরবারে এসেছিল। আর কোথায় তাদের বাণিজ্য কুটির স্থাপন করেছিল? সুরাটে তাদের বাণিজ্য কুটির স্থাপন করেছিল। আচ্ছা, বাংলা, বিহার এবং উড়িষ্যা দেওয়ানি লাভ 1765 খ্রিস্টাব্দে। 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করা কীভাবে করলো? 1664 সালে হয়েছিল কি? বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে বিজয় লাভ করার পর শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল। কার কাছ থেকে? শাহ আলমের কাছ থেকে। দেওয়ানি লাভ করেছিল। আচ্ছা, শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল। দেওয়ানি মানে কি? দেওয়ানি হচ্ছে কর, এক ধরনের কর বা ট্যাক্স। আদায় করতে পারত। এবার কোম্পানি কী করলো? কর বা ট্যাক্স আদায় করতে পারতো। তো কর বা ট্যাক্স আদায় করতে পারতো, কিন্তু কোম্পানি আস্তে আস্তে ধীরে ধীরে লসের দিকে যাচ্ছিল। এবার তোমরা বলবে যে কর বা ট্যাক্স আদায় করছে, বাণিজ্য করছে, তাহলে কেন লসের দিকে যাবে? কোম্পানির কর্মচারীরা এরা হচ্ছে দুর্নীতির সাথে জড়িয়ে গেছিল। এরা দুর্নীতি করছিল।
কোঅপারেটিভ করছিল না কোম্পানির সাথে, যার ফলে কী হচ্ছিল, কোম্পানি কিন্তু লসের দিকে যাচ্ছিল। তখন কি করলো, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের সহায়তা চাইল। ব্রিটিশ সরকারের সহায়তা চাইলো যখন, ব্রিটিশ সরকার কী করলো, কোম্পানির কর্মচারীদের উপর নিয়ন্ত্রণের জন্য শাসন চালাতে থাকলো, কোম্পানির ওপর শাসন চালাতে থাকলো। এবার ব্রিটিশ সরকার ভারতে দুইভাবে শাসন চালিয়েছে। প্রথমে হচ্ছে কোম্পানির ওপর শাসন চালিয়েছে, কোম্পানির শাসন, যেটা হচ্ছে 1773 থেকে 1758 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তারপরে হচ্ছে সম্রাটের শাসন, যেটা হচ্ছে 1858 থেকে 1947 পর্যন্ত। যেহেতু কোম্পানি লসের দিকে যাচ্ছিল, তো ব্রিটিশ সরকার কী করলো, কর্মচারীদের নিয়ন্ত্রণের জন্য একটা অ্যাক্ট লাগু করলো, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। রেগুলেটিং অ্যাক্ট 1773 একটা অ্যাক্ট লাগু করলো কর্মচারীদের নিয়ন্ত্রিত করার জন্য। এবার এটাই প্রথম অ্যাক্ট যেটা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকে নিয়মিত এবং নিয়ন্ত্রিত করার জন্য ব্রিটিশ সরকারের এটি কিন্তু প্রথম কদম ছিল। এবার কি করলো, কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠা করে দিল কোর্ট অফ ডাইরেক্টরস। কোর্ট অফ ডাইরেক্টরস স্থাপন করে দিল কোম্পানিকে নিয়ন্ত্রণের জন্য। এই কোর্ট অফ ডাইরেক্টর পুরো কোম্পানির সমস্ত কিছু হিসাব যে রয়েছে সেটা দিতে হতো ব্রিটিশ সরকারকে। তাহলে কোর্ট অফ ডাইরেক্টর কী করলো, কোর্ট অফ ডাইরেক্টর ব্রিটিশ সরকারের প্রতি উত্তরদায়ী থাকে গেল। তার ফলে কী হচ্ছে, কোম্পানির যাবতীয় রাজস্ব সংক্রান্ত, নাগরিক সংক্রান্ত এবং সৈন্য মামলার যাবতীয় খবর কিন্তু দিত ব্রিটিশ সরকারকে। তাহলে একরকমভাবে কোম্পানির ওপর কিছুটা নিয়ন্ত্রণ করা গেল, পুরোপুরি নয়, কিছুটা নিয়ন্ত্রণ কিন্তু করা গেছে। আর কি করলো, এই বোম্বাই, মাদ্রাজ আর বাংলা, বোম্বাই আর মাদ্রাজে যে গভর্নর ছিল, সেই গভর্নরের শক্তি কিন্তু দিয়ে দেওয়া হলো বাংলার গভর্নরকে। যার ফলে কি হলো, বাংলার যে গভর্নর ছিল সে হয়ে গেল গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল হয়ে গেল। এই বোম্বাই আর মাদ্রাজের যে গভর্নরের শক্তি দিয়ে দেওয়া হলো বাংলার গভর্নরের হাতে। তার ফলে কী হলো, বাংলার গভর্নর জেনারেল হয়ে গেল। তার বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হয়ে গেল, ওয়ারেন হেস্টিংস বাংলার শেষ গভর্নর ছিলেন, তখন গভর্নর জেনারেল ছিলেন। তিনি হয়ে গেলেন কি, বাংলার গভর্নর জেনারেল হয়ে গেলেন। তাহলে কীভাবে গভর্নর থেকে গভর্নর জেনারেল হয়ে গেল বোঝা গেল। এবার গভর্নর জেনারেল তো বানানো হলো, কিন্তু গভর্নর জেনারেলকে সহায়তার জন্য কী করা হলো, 4 সদস্যের একটা এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হলো। 4 সদস্যের বা পরিষদ, এক্সিকিউটিভ কাউন্সিল বা পরিষদ গঠন করা হলো। আর বোম্বাই আর মাদ্রাজের যে গভর্নরের শক্তি দিয়ে দেওয়া হলো বাংলার গভর্নরকে, এখান থেকে কিন্তু একরকম কেন্দ্রীয়করণ শুরু হয়ে গেল। কেন্দ্রীয়করণ বা সেন্ট্রালাইজেশন কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল, কিন্তু পুরোপুরি হয়নি, শুরু হয়ে গেল। এই গভর্নর জেনারেলকে সহায়তার জন্য যে 4 সদস্যের এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়, এই এক্সিকিউটিভ কাউন্সিল কিন্তু তাদের কী ক্ষমতা দেওয়া হলো, আইন তৈরি করার ক্ষমতা দিয়ে দিল এবং আইন চালুও করত। এটা করত 1853 পর্যন্ত কিন্তু এই এক্সিকিউটিভ কাউন্সিলে তারা আইন তৈরি এবং আইনটাকে চালু করতো। 1853-তে গিয়ে আমরা কী দেখব, 1853-তে গিয়ে দেখব এটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ আর একটা লেজিসলেটিভ। দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এবার কি হলো, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো। 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হলো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে এবং সুপ্রিম কোর্ট কিন্তু গঠিত হয়েছিল 4 জন সদস্য নিয়ে।
4 সদস্যের। প্রধান বিচারপতি ছাড়া আরও 3 জন বিচারপতি ছিলেন। তাহলে এখান থেকে অনেকবার প্রশ্ন আসে যে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয় কলকাতায়? 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা এমটে, মনে রাখবে। 1781 সালে যে অধিনিয়ম 1781 সালে যে একটা অধিনিয়ম করা হয় সেটাকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। 1781 সালের অধিনিয়মকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এটাকে সংশোধন অধিনিয়মও বলা হয়। সংশোধন অধিনিয়ম কেন? 1773 সালের যেটা কমতি ছিল 1773 সালে যেটা কমতি ছিল সেটাকে কিন্তু এখানে সংশোধন করা হয়। যেমন কোম্পানির কর্মচারী, গভর্নর জেনারেল এবং তার পরিষদের ওপর সুপ্রিম কোর্টের কন্ট্রোল ছিল। 1781 সালের অ্যাক্টে সুপ্রিম কোর্টের কন্ট্রোল থেকে তাকে বাইরে করে দেওয়া হলো। আর কি হলো? গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলকে প্রান্তীয় বিচারালয় এবং কাউন্সিলের জন্য আইন তৈরি করার অধিকার দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এবার হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1781 খ্রিস্টাব্দ। পিটস ইন্ডিয়া অ্যাক্ট চালু করা হলো। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কেন? কারণ পিট এই অ্যাক্ট চালু করেছিল। আর পিট কে ছিল? পিট ছিল তখন ব্রিটেন প্রধানমন্ত্রী। ছিল। আচ্ছা, এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট প্রয়োজন কেন পড়েছিল করার? কারণ 1773 খ্রিস্টাব্দে যে অ্যাক্ট লাগু করা হয়েছিল 1773 খ্রিস্টাব্দে যে অ্যাক্ট লাগু করা হয়েছিল সেটা কোম্পানির কর্মচারীরা সহযোগিতা করছিল না। কেন করবে ওরা কেন করবে? কারণ ওরা হয়তো দুর্নীতি করছিল, ওদের লাভ হচ্ছিল, ওরা আস্তে আস্তে ধনী হয়ে যাচ্ছিল। কিন্তু এই 1773 সালের অ্যাক্ট চালু করার পর তাদের কী হচ্ছিলো? তারা তো সেইটা করতে পারছে না, তারা নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাচ্ছে, নিজেকে আস্তে আস্তে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে হয়ে যাচ্ছে। তাই তারা কোঅপারেটিভ করছিল না এবং তাদের নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার আরও একটি অ্যাক্ট পারিত করলো, সেটা হচ্ছে 1784 সালের অ্যাক্ট। 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। 1784 সালের অ্যাক্ট চালু করার প্রয়োজন হয়ে গেল। আর কি করা হলো? কোম্পানির বাণিজ্যিক এবং রাজনৈতিক কার্যকলাপ কিন্তু পৃথক করে দেওয়া হলো। আগে ছিল কোর্ট অফ ডাইরেক্টরস ছিল, এখন কিন্তু বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হলো। বাণিজ্যিক কার্যকলাপের দায়িত্ব দেওয়া হলো কোর্ট অফ ডাইরেক্টরসকে, আর রাজনৈতিক কার্যকলাপের দায়িত্ব দেওয়া হলো বোর্ড অফ কন্ট্রোলকে। এই বোর্ড অফ কন্ট্রোল কিন্তু ছিল, বোর্ড অফ কন্ট্রোলকে নিযুক্তি কী করতো? ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার নিযুক্তি করত। ব্রিটিশ সরকার বোর্ড অফ কন্ট্রোলের নিযুক্তি করত। আর বোর্ড অফ কন্ট্রোল যেহেতু ব্রিটিশ সরকারের নিযুক্ত হতো, তাই সমস্ত খবর দিত ব্রিটিশ সরকারকে এবং ব্রিটিশ সরকারের প্রতি একটা উত্তরদায়ী হয়ে গেল। এর ফলে কী হলো? কিন্তু কোম্পানির উপর পুরোপুরি এবার কিছুটা নিয়ন্ত্রণ করা গেল। এখান থেকে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু চালু হয়ে গেল। একটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, যেমন একটা বাণিজ্যিক কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ। বাণিজ্যিক কার্যকলাপ দেখতো কোর্ট অফ ডাইরেক্টরস, রাজনৈতিক কার্যকলাপকে দেখবে বোর্ড অফ কন্ট্রোল। আর এই দ্বৈত শাসন ব্যবস্থা কতদিন চলেছিল? 1858 সাল পর্যন্ত কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থা দেখবো আমরা চলেছে। আর এই অধিনিয়মে আরও একটা জিনিস ঘোষণা করা হয়। কী করা হয়? ভারত যতটা এরিয়া কোম্পানির দখলে রয়েছে, ভারতের যতটা এরিয়া কোম্পানির দখলে রয়েছে পুরোটা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য মানা হবে। ভারতের যতটা এরিয়া রয়েছে কোম্পানির শাসনে, সেটা পুরোটা কিন্তু মানা হবে ব্রিটিশ শাসনের অধীনে মানা হবে, ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে মানা হবে। আর ভারতের কোম্পানি সাম্রাজ্যকে বলা হতো ব্রিটিশ প্রসেশন অফ ইন্ডিয়া। ব্রিটিশ প্রসেশনস অফ ইন্ডিয়া বলা হতো। আচ্ছা, চার্টার অ্যাক্ট 1793 সালে একটা চার্টার অ্যাক্ট। এখানে কী করলো?
প্রথমে 1773 সালে কোম্পানির বাণিজ্য অধিকার দিয়ে দেওয়া হয়েছিল, 20 বছর দিয়ে দেওয়া হয়েছিল। এখানে এসে 1793 সালে আরও 20 বছর বাড়িয়ে দেওয়া হলো। কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার আরও 20 বছর বাড়িয়ে দেওয়া হলো। আর বোর্ড অফ কন্ট্রোলের সদস্য এবং তার কর্মচারীদের বেতন দেওয়া শুরু হয়ে গেল কিন্তু ভারতের রাজস্ব থেকে। এখান থেকে 1793 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতের রাজস্ব থেকে বোর্ড অফ কন্ট্রোল যে নিযুক্ত করেছিল ব্রিটিশ সরকার, সেই বোর্ড অফ কন্ট্রোলের বেতন এখন থেকে দেওয়া শুরু হয়ে গেল ভারতীয় রাজস্ব থেকে। আর কি হলো, ভারতীয় সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রতিষ্ঠা হলো। ভারতীয় সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস কে প্রতিষ্ঠা করেছিল? লর্ড কর্নওয়ালিস করেছিল। তাই লর্ড কর্নওয়ালিসকে কী বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। কত সালে প্রতিষ্ঠা করেছিল? 21শে এপ্রিল 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস ভারতীয় সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করে। তারপর চার্টার অ্যাক্ট হয় 1813 সালে। চার্টার অ্যাক্ট 1813 সালে কী হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপ অবসান করে দেওয়া হয়। এখন থেকে সমস্ত ব্রিটিশরা কিন্তু ভারতে বাণিজ্য করতে পারবে। কি কোম্পানি নিয়ে একচেটিয়া বাণিজ্য অবসান করে দেওয়া হলো? শুধুমাত্র চা এবং চীনের সাথে যে বাণিজ্য, সেটা ছাড়া একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই প্রথমবার খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়। আস্তে আস্তে কীভাবে অধিকার করছে দেখতে পাচ্ছ। খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্ম প্রচারের অধিকার দিয়ে দেওয়া হলো। আর কি করলো? পশ্চিমী শিক্ষার প্রসার ঘটানো শুরু করলো। প্রসার ঘটানো শুরু করলো এবং তার জন্য ভাষা শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করলো। ভাষা শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হলো। 1833 সালের চার্টার অ্যাক্ট কী হলো? 1773 সালে বোম্বাই এবং মাদ্রাজের যে গভর্নরের শক্তি দিয়ে দেওয়া হয়েছিল বাংলার গভর্নরকে, তাই বাংলার গভর্নর জেনারেল হয়ে গেছিল 1833 সালে চার্টার অ্যাক্টে। বোম্বাই এবং মাদ্রাজের গভর্নরের যত শক্তি এবং তাদের যত আইন তৈরি করার শক্তি রয়েছে, সেটাও দিয়ে দেওয়া হলো কিন্তু বাংলার গভর্নরকে। তাই বাংলার গভর্নর জেনারেলকে দিয়ে দেওয়া হলো। তাই বাংলার গভর্নর জেনারেল হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল হয়ে গেল এবং এখান থেকে ভারতের গভর্নর জেনারেল হয়ে গেল। এবং একরকমভাবে কেন্দ্রীয়করণ কিন্তু এখানে পূর্ণ হলো। যেটা হচ্ছে 1773 সালে কেন্দ্রীয়করণে শুরু হয়েছিল, সেটা কিন্তু এখানে এসে পূর্ণতা পেল। কী হলো? বাংলার গভর্নর জেনারেলের নাম বদলে হলো ভারতের গভর্নর জেনারেল। আর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিঙ্ক ছিলেন। আর এখানে সিভিল সার্ভিস নিয়োগের জন্য কিন্তু অবাধ প্রতিযোগিতার প্রয়াস করা হয় কিন্তু ফেল হয়ে যায়। কারণ হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল এর বিরোধিতা করেছিল, যার জন্য এটা কিন্তু ফেল হয়ে গেছিলো। আর কি হলো? গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পদে আইন মন্ত্রী নামের নতুন একটি সদস্য যোগ করা হয়। গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পদে আইন মন্ত্রী নামে একটি নতুন সদস্য যোগ করা হয় 1833 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে। এবং প্রথম আইনমন্ত্রী ছিলেন কিন্তু লর্ড মেকলে। এবং ভারতের প্রথম ল কমিশন গঠন করা হয় 1934 সালে। 1853 সালে চার্টার অ্যাক্ট আমরা যে দেখেছিলাম 1773 সালে যে এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছিল, সেটা 1853 সালে এসে আলাদা একটা পরিষদ গঠন করা হয়। লেজিসলেটিভ কাউন্সিল গঠন করা হয় 6 সদস্যের। এবং শাসন বিভাগ আর আইন বিভাগ দুটো ভাগে ভাগ করা হয়। আইন বিভাগ এবং শাসন বিভাগ এটার পৃথকীকরণ করা হয় এখানে এসে। তাহলে এই এক্সিকিউটিভ কাউন্সিল যেটা গঠন করা হয়েছিল 1773 সালে, সেটার 1853 সালে চার্টার অ্যাক্টে এসে পৃথকীকরণ করা হয়। লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ এই দুটো ভাগে ভাগ করা হয়।
আর কি করলো, কোম্পানির কর্মচারীদের উপর আরও নিয়ন্ত্রণ বাড়াতে কী করা হলো, কোম্পানির কর্মী নিয়োগে বা সরকারি কর্মী নিয়োগে অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হলো। এতদিন পর্যন্ত কী হয়েছে, এতদিন পর্যন্ত লন্ডনে যে একটা কলেজ ছিল, ওখান থেকে যে কেউ গ্র্যাজুয়েশন করে আসলেই কিন্তু এই সিভিল সার্ভেন্ট হতে পারতো। কিন্তু এখন থেকে কী করে দেওয়া হলো, যে একটা ওপেন কম্পিটিশন বা অবাধ প্রতিযোগিতা, খুলে প্রতিযোগিতা আয়োজন করা হলো, যার ফলে কি শুধুমাত্র লন্ডনে যেই কলেজ ছিল ওখান থেকে গ্র্যাজুয়েশন করে আসলে কিন্তু এখন আর সিভিল সার্ভেন্ট হতে পারবে না। এখন তাকে কি করতে হবে, প্রতিযোগিতা একটা পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার মাধ্যমে তাকে কোম্পানিতে কর্মী নিয়োগ করা হবে। যার ফলে কী হবে, আস্তে আস্তে কী হচ্ছে, কিন্তু ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে কোম্পানির কর্মচারীরা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসছে। এবং এই সরকারি কর্মী নিয়োগের জন্য কিন্তু একটা ম্যাকিউলে কমিটি গঠন করা হয় 1854 সালে। তাহলে এখান থেকে প্রশ্ন কী প্রশ্ন আছে, যে বিধান পরিষদ গঠন করা হয়, এখান থেকে বিধান পরিষদের কিন্তু গঠন হয় 1853 সালে। আইন বিভাগ আর বিচার বিভাগ, আইন বিভাগ আর শাসন বিভাগ কিন্তু আলাদা করা হয়। সরকারি কর্মী নিয়োগে অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। আর কী হলো, এই অবাধ প্রতিযোগিতার জন্য ম্যাকিউলে কমিটি গঠন করা হয় 1854 খ্রিস্টাব্দে। আর হ্যাঁ, এই ভারতে প্রথম কিন্তু এই বিধান পরিষদ প্রথম এলো ভারতে বিধান পরিষদ, যে বিধান পরিষদ নিযুক্ত হতো কিন্তু ভারতের গভর্নর জেনারেল দ্বারা কিন্তু এই বিধান পরিষদের নিয়োগ হতো। আর এখন এমন একটা নিয়ম চালু করা হলো যে কোম্পানি যে ছিল তাকে ব্রিটিশ সরকার যে কোনো সময় ভেঙে ফেলতে পারবে, এবং এমন নিয়ম চালু করা হয় যে শাসন নিজের হাতে নিতে পারবে, যে কোনো সময় শাসন কিন্তু নিজের হাতে নিতে পারবে। এর আগে কী হতো, 20 বছর অন্তর অন্তর চার্টার অ্যাক্ট হতো। চার্টার অ্যাক্ট মানে কি, কোম্পানিকে অধিকার দেওয়া হতো চার্টার বা অধিকার দেওয়া হয়েছিল। যেমন প্রথম হচ্ছে 1773 সালে, তারপরে 1793, 1813, 1773, 1793, 1813, 1833 এবং 1853। এই চার্টার এই পর্যন্ত কিন্তু এগুলো দেখবো আমরা চার্টার অ্যাক্ট, বা যেটা হচ্ছে অধিকার দেওয়া হয়েছিল কোম্পানিকে, এতদিন অধিকার দেওয়া হয়েছিল, এখন থেকে কী হয়ে গেল, এটা অধিনিয়ম হয়ে গেল। এরপর থেকে দেখবো এটা অধিনিয়ম হয়ে যাবে। আর এর মধ্যে কি হলো, 1857 সালে একটা ভয়াবহ বিদ্রোহ হলো, মহাবিদ্রোহ হয়ে গেল। যার ফলে কী হলো, ব্রিটিশের নীতি এবং কোম্পানির নীতিতে ভারতীয়রা এতটা প্রতারিত হয়ে গেছিলো যে, এবং একটা বিদ্রোহ হয় 1857 সালে। এর প্রভাবে কী হয়েছিল, এর প্রভাব এতটা পড়েছিল, ব্রিটিশ শাসন কিন্তু শেষ হতে বেঁচে গেছে। ব্রিটিশ শাসন শেষ হয়ে যেতে পারত, কিন্তু সমাপ্ত হয়নি। যেহেতু ভারতের সাম্রাজ্য ব্রিটিশ হারাতে চায়নি, তাই কোম্পানির শাসন কিন্তু এখানে অবসান করে দেওয়া হয়, কোম্পানিকে শাসন কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কোম্পানির শাসন এখানে বন্ধ করে দেওয়া হয় এবং শাসন সরাসরি ব্রিটিশ সরকার নিজের হাতে নিয়ে নেয়। তাই এরপর থেকে দেখব 1858 সাল থেকে 1947 পর্যন্ত যেটা হবে সম্রাট শাসন। এবার ভারত সরকার অধিনিয়ম 1858 খ্রিস্টাব্দে, যেটা অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত। অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে কি, মানে সব ভারতের জন্য ভালো কিছু করার অধিনিয়ম, যেটা আদৌ কোনো কিছু ভালো নয়, শুধু দেখানো মাত্র ছিল। এবার কী করা হলো, কোর্ট অফ ডাইরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল কিন্তু এখানে সমাপ্ত করে দেওয়া হলো।
এখানে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা অবসান হয়, যেটা কোর্ট অফ ডাইরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল যেটা গঠন করা হয়েছিল। কোর্ট অফ ডাইরেক্টর 1773 সালে গঠন করা হয়, আর বোর্ড অফ কন্ট্রোল 1784 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল। এটা কিন্তু এখানে সমাপ্ত করে দেওয়া হলো। আর নতুন একটা পদ গঠন করা হলো, সেটা হচ্ছে ভারত সচিবের পদ গঠন করা হলো। নতুন পদ ভারত সচিব সৃষ্টি করা হলো। আর এই ভারত সচিবকে সৃষ্টি করার জন্য 15 জন সদস্যের একটা কাউন্সিল গঠন করা হলো। এই কাউন্সিলের সদস্যরা ছিল কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। ছিল এই 15 জন যে সদস্য ছিল, ভারত সচিবকে সহায়তার জন্য পরিষদ গঠন করা হয়েছিল, সেটা কিন্তু ব্রিটিশ সরকারের সদস্য ছিল। আর এই প্রথম ভারত সচিব কে ছিল? প্রথম ভারত সচিব ছিল কিন্তু লর্ড স্ট্যানলি। আর এখানে 1858 সালে অধিনিয়মে কী দেখব, ভারতের গভর্নর জেনারেলের নাম বদলে করে দেওয়া হলো ভারতের ভাইসরয় করে দেওয়া হলো। এবং ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হলো, সম্রাট নয় সম্রাজ্ঞী ঘোষণা করা হলো 1 নভেম্বর 1858 সালে। ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হলো রানী ভিক্টোরিয়াকে। কবে করা হয়েছিল? 1 নভেম্বর 1858 সালে। অনেকবার পরীক্ষায় এসেছে, কিন্তু এটা করেছে কে? লর্ড ক্যানিং কিন্তু করেছেন। কারণ লর্ড ক্যানিং তখন কে ছিলেন? লর্ড ক্যানিং তখন ভাইসরয় ছিলেন। লর্ড ক্যানিং রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করলেন। কোথায় করেছিল? এলাহাবাদের মিন্টো পার্কে। এলাহাবাদে কিন্তু এই ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করলেন। আর এখান থেকে দেখব ভাইসরয় পুরোপুরি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের অধীনে হয়ে গেল। কিভাবে? ভাইসরয় যে ছিল, ভাইসরয় ভারত সচিবের প্রতি উত্তরদায়ী হয়ে গেল। আর এই ভারত সচিব ছিল কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের কাছে উত্তরদায়ী। তাই একদিক থেকে ভাইসরয় কিন্তু পুরোপুরি এখন ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি হয়ে গেল। মানে এখানে যা ঘটবে সব কিছু কিন্তু ভারত সচিবকে ব্রিটিশ পার্লামেন্টকে উত্তরদায়ী দিতে হবে, সব কিছু জবাব দিতে হবে এখানে যদি কোনো কিছু হয়ে যায়। আর এই ভাইসরয় দিত ভারত সচিবকে, তাহলে একরকমভাবে ভাইসরয় কিন্তু কী হয়ে গেল? ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি হয়ে গেল। 1858 সালে অধিনিয়মে কী হলো? এটাকে অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত। কোর্ট অফ ডাইরেক্টরস আর বোর্ড অফ কন্ট্রোল সমাপ্ত করা হলো। দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটানো হলো। আর দ্বৈত শাসন ব্যবস্থা কবে হয়েছিল? 1784 সালে করা হয়েছিল। আর এখানে 1858 সালে এটা সমাপ্ত করা হলো। নতুন পদ ভারত সচিব সৃষ্টি করা হলো। ভারত সচিব ছিলেন লর্ড স্ট্যানলি। প্রথম ভারত সচিব ছিলেন লর্ড স্ট্যানলি। ভারতের গভর্নর জেনারেলের নাম বদলে ভারতের ভাইসরয় করা হলো। ভারতের প্রথম ভাইসরয় হলেন কে? লর্ড ক্যানিং। এবং রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হলো 1 নভেম্বর 1858 সালে। এবার যে অধিনিয়ম, যেটা ভারত পরিষদ অধিনিয়ম চালু করা হলো, ভারত পরিষদ অধিনিয়ম 1861 সালে চালু করা হলো। 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে ভারতে শাসন চালাতে হলে ভারতীয়দের সাহায্য নিতে হবে। তাই এই সাহায্যের জন্য 1861, 1892 এবং 1909 সালে 3টে কিন্তু নতুন অধিনিয়ম চালু করেছিল। 1861 সালে ভারত পরিষদ অধিনিয়ম ভারতের সাংবিধানিক এবং রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কিন্তু অধিনিয়ম। এই 1861 সালের অধিনিয়ম দ্বারা আইন তৈরির প্রক্রিয়ায় কিন্তু নন অফিসিয়ালভাবে ভারতীয়দের মনোনীত করা হয়। নির্বাচিত কিন্তু করা হয়নি, মনোনীত করা হয়েছে। আর নন অফিসিয়ালভাবে, অদাপ্তরিকভাবে ভারতীয়দের মনোনীত করা হয়েছে। ভারতীয়দের খুশখুশি, দেখো তোমাদেরও তো এখানে নিচ্ছি, ভারতীয়দের বলছে যে তোমাদেরও এখানে নিচ্ছি, তো আমাদের আরও কিছুদিন বাণিজ্য করতে দাও। মানে এখানে ওদের দেখাচ্ছে যে আমরা ভালো করছি ভারতীয়দের, কিন্তু সেটা শুধুমাত্র দেখানোর জন্য ছিল।
আদৌ কাজের জন্য ছিল না। আস্তে আস্তে এটা ভারতীয়রা বুঝতে পারবে। আচ্ছা, কেন্দ্রীয়করণের বদলে কী হলো? বিকেন্দ্রীকরণ। এই কেন্দ্রীয়, তার আগে বলে দিই, এই অধিনিয়ম দ্বারা যে নন অফিসিয়ালভাবে ভারতীয়দের মনোনীত করা হয়েছিল, তিনজনকে করা হয়েছিল। এরা হচ্ছেন কে ছিল? বেনারসের রাজা ছিল, পাটিয়ালার মহারাজা, আর কে ছিল? আর ছিল স্যার দিনকর রাও। বেনারসের রাজা, পাটিয়ালার মহারাজা আর স্যার দিনকর রাও, এই তিনজনকে হচ্ছে নন অফিসিয়ালভাবে ভারতীয় যারা ছিল তাদের মনোনীত করা হয় আইন তৈরির প্রক্রিয়ায়। আর কেন্দ্রীয়করণের বদলে যে বিকেন্দ্রীকরণ শুরু হয়, এই কেন্দ্রীয়করণ কিন্তু শুরু হয়েছিল, এই কেন্দ্রীয়করণ সেটা কবে শুরু হয়েছিল? 1773 সালে প্রক্রিয়া শুরু হয়। আর 1833-এ গিয়ে এটা পূর্ণতা পেয়েছিল। আর 1861 সালে এটা সমাপ্ত করে দেওয়া হয় এবং কী করে দেওয়া হয়? বিকেন্দ্রীকরণ করা শুরু করা হয়। এর ফলে কী করলো? বোম্বাই আর মাদ্রাজের যে গভর্নরের শক্তি দিয়ে দেওয়া হয়েছিল, বাংলাকে, সেটা কিন্তু এবার ফিরিয়ে নেওয়া হলো। ফলে কী করলো? বিকেন্দ্রীকরণ হয়ে গেল। এবং আর কি হলো? 1862 সালে বাংলায়, 1866 সালে উত্তর পশ্চিম সীমান্তে এবং 1857 সালে পাঞ্জাবে বিধান পরিষদ গঠন করা হলো। এখান থেকে কিন্তু বিধান পরিষদ কিন্তু গঠন করা হলো ভারতে 1861 সালে ভারত পরিষদ আইনে। আচ্ছা, আর কি হলো? পোর্টফোলিও সিস্টেম চালু করলো লর্ড ক্যানিং। পোর্টফোলিও সিস্টেম কবে চালু হলো? 1859 সালে পোর্টফোলিও সিস্টেম চালু করলেন কিন্তু লর্ড ক্যানিং, কারণ তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। এবং এই পোর্টফোলিও সিস্টেমটা যদি কি বলা হয়? পোর্টফোলিও সিস্টেমটা হচ্ছে এক প্রকার হচ্ছে মন্ত্রিমণ্ডল। মন্ত্রিমণ্ডলে এখন যেমন রয়েছে, মন্ত্রিমণ্ডলের যে দপ্তরগুলো আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে, যেমন কৃষি বিভাগ রয়েছে, তার কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এরকম ধরনের যে বিভাগগুলো তাদের কিন্তু ভাগ করে দেওয়া হলো এখান থেকে। পোর্টফোলিও সিস্টেম হচ্ছে এটাই। পোর্টফোলিও সিস্টেম চালু করলো লর্ড ক্যানিং 1859 সালে। তোমরা এগুলো নোট করে নিও, কিন্তু যেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো সব কিছু নোট করে নিও। এবং কি করা হলো? জরুরি অবস্থায় ভাইসরয়কে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হলো। এখান থেকে কিন্তু এই যে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হলো। যেমন এখন কি আছে? এখন হচ্ছে যেমন রয়েছে রাষ্ট্রপতি তিনি এখন যেমন অধ্যাদেশ জারি করতে পারে 123 নম্বর ধারা অনুযায়ী সংবিধানের। আর রাজ্যপাল 213 নম্বর ধারা অনুসারে অধ্যাদেশ জারি করতে পারে। তেমনি তখন জরুরি অবস্থায় ভাইসরয়কে অধ্যাদেশ জারি করার ক্ষমতা কিন্তু দিয়ে দেওয়া হলো 1861 সালের ভারত পরিষদ অধিনিয়মের দ্বারা। আজকে এই ভিডিওর ফার্স্ট পার্ট ছিল। আজকে এই পর্যন্ত। এরপরের যেগুলো রয়েছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পরের ভিডিওতে দিয়ে দেবো। থ্যাংক ইউ বন্ধু। আর বলে রাখি যে আমি সারাদিন ডিউটি করার পর যেটুকু রেস্ট পাই তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, যাতে তোমাদের একটু উপকার হয়। যে আমার মতো যারা নামি দামি কোচিং নিতে পারেনি, আমার মতো আমি যেমন কারো কোনো সুযোগ সুবিধা পাইনি, নিজে থেকে কষ্ট করে পড়তে হয়েছে এবং কারোর সাহায্য পাইনি, তোমাদের যাতে একটু সাহায্য করতে পারি এবং তোমাদের যাতে একটু উপকার হয়, তার জন্য এই ভিডিওগুলো করা আমার এই প্রয়াস। তো থ্যাংক ইউ বন্ধু। জয় হিন্দ, বন্দে মাতরম।